হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর কোশ্চেনটি, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। তো পেজ নম্বর হলো 233। তো প্রথমে আমরা ক বিভাগ আলোচনা করব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন যে বিষয়ের সঙ্গে, তা হলো চলচ্চিত্রের সঙ্গে দাদা সাহেব যুক্ত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো, সেটা কোল বিদ্রোহে না ভিল বিদ্রোহে না পাবনা বিদ্রোহে না রংপুর বিদ্রোহে। তো সঠিক উত্তরটি হবে ঘ, রংপুর বিদ্রোহে। 1-4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, সেটা 1823 খ্রিস্টাব্দে। এরপরে সতীদাহ প্রথা রদ হয়, 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়। এরপরে বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন কে? অনিল সেন, বিনয় ঘোষ, অশোক মিত্র না সুপ্রকাশ রায়? অনিল সেন বলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? 1858 খ্রিস্টাব্দে। এরপরে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, সেটা কবে? চুয়ার বিদ্রোহের পরে। তো সঠিক উত্তরটি হবে ঘ, চুয়ার বিদ্রোহের পরে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যুক্ত যে বিদ্রোহের সঙ্গে, সেটা হবে কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত। মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন, তা হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ না চুয়ার বিদ্রোহ না কোল বিদ্রোহ না ভিল বিদ্রোহ? তো মজনু শাহ যুক্ত ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে। রাইট দ্য অ্যান্সার হবে ক। এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। তো বিভাগ খ নিচের প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। কলকাতা উপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করতে বলছে এখানে। তো কলকাতা হাইকোর্ট আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে। এরপরে উপবিভাগ 2-2 ঠিক বা ভুল লেখো। তো সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, তো এটা অবশ্যই ঠিক লিখবো। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ভুল। এরপরে ব্যাখ্যামূলক প্রশ্ন দেখো, বিবৃতি 2-3-1। তো ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয় কারণ 3 নম্বরটা হবে ব্যাখ্যা সঠিক। তার প্রগতিশীল মনোভাব কলেজ পরিচালনা সমিতির পছন্দ হয়নি। এরপরে 2-3-2 নম্বর বিবৃতি দেখো, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে, কারণ ব্যাখ্যা 3 হবে সঠিক। তো এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা। এবার আলোচনা করব বিভাগ গ। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলছে। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তো সংবাদপত্র দৈনন্দিন বা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয় এবং তাতে তাজা খবর, রাজনীতি, অর্থনীতি ও সাম্প্রতিক ঘটনাবলী প্রকাশিত হয়। সাময়িক পত্র সাধারণত মাসিক বা ত্রৈমাসিকভাবে প্রকাশিত হয় এবং তাতে সাহিত্য, গবেষণা, বিশ্লেষণ, ধর্মী প্রবন্ধ ও বিনোদনমূলক বিষয়বস্তু বেশি থাকে। সংবাদপত্র তত্ত্ব সংবলিত হলেও সাময়িক পত্র বেশি বিশ্লেষণধর্মী ও সাহিত্য কেন্দ্রিক। তো এরপরে 3-2 বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? রাজা রাধাকান্ত দেব বাংলার নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নারী শিক্ষার প্রসারের কনজারভেটিভ হিন্দু সোসাইটি গঠন করেন। তবে প্রথাগত হিন্দু সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে তিনি নারী শিক্ষার ব্যাপারে সতর্ক ছিলেন। যদিও তিনি প্রত্যক্ষভাবে নারী শিক্ষাকে সমর্থন করেননি, তবুও শিক্ষা প্রসারের বিষয়ে তার উদ্যোগ সমাজে আলোচনার সৃষ্টি করেছিল। এরপরে 3 নম্বর কোশ্চেনটি, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ মূলত মতাদর্শগত বিভেদের কারণে বিভক্ত হয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে একদল ব্রাহ্ম ঐতিহ্য ও হিন্দু ধর্মের কিছু আচার বজায় রাখতে চেয়েছিলেন, আর কেশবচন্দ্র সেনের নেতৃত্বে অন্য দল সমাজে আরও প্রগতিশীল ও সংস্কারমূলক পরিবর্তন আনতে চেয়েছিল। এই মতপার্থক্যের ফলে ব্রাহ্ম সমাজ পরে কয়েকটি অংশে বিভক্ত হয়ে যায়, যেমন সাধারণ ব্রাহ্ম সমাজ ও ভারতীয় ব্রাহ্ম সমাজ।
এরপরে 3-এর 4 নম্বর কোশ্চেনটি দেখো, বিপ্লব বলতে আমরা কি বুঝি। তো বিপ্লব বলতে সাধারণত কোনো দেশ, সমাজ বা প্রতিষ্ঠানে মৌলিক ও ব্যাপক পরিবর্তন সাধনকে বোঝায়। এটি রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রেও ঘটতে পারে এবং অনেক সময় এটি বিদ্রোহ বা সংঘর্ষের মাধ্যমে বাস্তবায়িত হয়। ইতিহাসে যেমন ফরাসি বিপ্লব ও ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব উল্লেখযোগ্য উদাহরণ। এরপরে দেখো 3-এর 5, দুদু মিয়া স্মরণীয় কেন। তো দুদু মিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে ফরাজি আন্দোলন পরিচালিত হয়, যা কৃষক ও নিম্নবর্গের মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আলোচনা করব আমরা বিভাগ ঘ। 7 বা 8টি বাক্য উত্তর দিতে বলছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। তো লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? হ্যাঁ, লর্ড মেকলেকে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। 1835 সালে তিনি তার বিখ্যাত মেকলে মিনিট উপস্থাপন করেন, যেখানে তিনি ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা চালুর সুপারিশ করেন। তিনি মনে করতেন ভারতীয়দের ইউরোপীয় বিজ্ঞান, দর্শন ও সাহিত্য শেখানো উচিত, যাতে তারা আধুনিক জ্ঞান অর্জন করতে পারে। তার নীতির ফলে সংস্কৃত, আরবি ও পার্সি শিক্ষার পরিবর্তে ইংরেজি ভাষায় শিক্ষাদানের প্রচলন শুরু হয়। এই নীতির লক্ষ্য ছিল একটি নতুন শিক্ষিত শ্রেণী তৈরি করা, যারা চিন্তাভাবনায় ভারতীয় হলেও আদর্শগতভাবে ইংরেজদের মতো হবে। এর ফলে ভারতীয় সমাজে আধুনিক শিক্ষা ব্যবস্থা বিস্তার লাভ করে এবং প্রশাসনিক কাজে দক্ষ কর্মী তৈরি হয় আর কি। এরপরে দেখো পরের প্যারাটা, তবে অনেকেই মনে করেন তার শিক্ষা ব্যবস্থায় ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে অবহেলা করে শুধুমাত্র ব্রিটিশ স্বার্থ রক্ষার জন্য চালু করা হয়েছিল। এই শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষার গুরুত্ব বাড়লেও সাধারণ জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ব্যর্থ হয়। তা সত্ত্বেও মেকলের নীতির ফলে ভারতে আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপিত হয় এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। তার শিক্ষানীতির প্রভাবে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব লর্ড মেকলেকে ভারতীয় উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। এরপরে আমরা আলোচনা করব 4-এর 2, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা, চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। তো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা মানুষের সভ্যতার অগ্রগতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রাচীনকালে মানুষ পদযাত্রা ও পশুচালিত যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। নদীপথ ছিল প্রধান যোগাযোগের ব্যবস্থা, যেখানে ডিঙ্গি ও নৌকা ব্যবহৃত হতো। ধীরে ধীরে চাকা আবিষ্কারের ফলে গরুর গাড়ি ও রথের প্রচলন শুরু হয়। মধ্যযুগে ঘোড়ার গাড়ি, পালতোলা নৌকা ও জাহাজের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। তো পরের প্যারাটি দেখো, শিল্প বিপ্লবের পর বাষ্প চালিত রেলগাড়ি ও জাহাজ আবিষ্কারের ফলে দূরপাল্লার পরিবহন সহজ হয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে মোটরগাড়ি ও বিমান আবিষ্কার যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটায়। তো একবিংশ শতাব্দীতে দ্রুতগামী ট্রেন, মেট্রো, ইলেকট্রিক গাড়ি এবং উড়োজাহাজের উন্নতি যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করেছে। ডিজিটাল যুগে ইন্টারনেট ও স্যাটেলাইট প্রযুক্তির কারণে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক দ্রুততর হয়েছে। অতএব যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা সভ্যতার বিকাশকে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা আলোচনা করব 4-এর 3 নম্বর কোশ্চেনটি, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। তো বারাসাত বিদ্রোহ 1831 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত একটি কৃষক বিদ্রোহ ছিল। এই বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির, যিনি কৃষকদের সংগঠিত করে জমিদার ও ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। বিদ্রোহের মূল কারণ ছিল নীলকর ও জমিদারদের অত্যাচার, বেশি খাজনা আরোপ এবং কৃষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ। এটি মূলত কৃষক ও নিম্নবর্গের মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন ছিল। বিদ্রোহীরা ইসলামী শাসন কায়েমের লক্ষ্যে বাঁশের কেল্লা নির্মাণ করেন, যা প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ বাহিনী কঠোর দমন নীতি গ্রহণ করে এবং তিতুমির সহ অনেক বিদ্রোহী নিহত হন। এই বিদ্রোহে ধর্মীয় ও সামাজিক উপাদানও বিদ্যমান ছিল, যা কৃষকদের ঐক্যবদ্ধ করেছিল। যদিও বিদ্রোহ সফল হয়নি, এটি পরবর্তী কৃষক বিদ্রোহগুলির জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। বারাসাত বিদ্রোহ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কৃষকদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি
বাংলার কৃষক বিদ্রোহের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ উম। তো এখানে 15 বা 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর প্রশ্নের মান, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তো নীল বিদ্রোহ 1859 থেকে 60 ছিল বাংলার কৃষকদের ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত এক ঐতিহাসিক আন্দোলন। ব্রিটিশ নীলকররা জোরপূর্বক চাষিদের কম দামে নীল চাষ করতে বাধ্য করত এবং এতে কৃষকরা চরম আর্থিক সংকটে পড়ত। জমির মালিকরা ও নীলকররা একজোট হয়ে চাষিদের উপর অত্যাচার চালাতো এবং ঋণের ফাঁদে ফেলে তাদের শোষণ করত। নীল বিদ্রোহের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম ছিল জোরপূর্বক নীল চাষ, দুর্নীতি, চাষিদের প্রতি অত্যাচার এবং নীলের অল্প মূল্যে ক্রয়। কৃষকরা নীল চাষে আগ্রহী ছিল না কারণ এতে জমির উর্বরতা নষ্ট হতো এবং খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হতো। নীলকররা চাষিদের অগ্রিম ঋণ দিয়ে চুক্তির আবদ্ধ করত এবং পরবর্তী সময়ে নীল সরবরাহে বাধ্য করত। তারা আদালতের সহায়তায় চাষিদের জোর করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিত, যা কৃষকদের দুর্দশা আরও বাড়িয়ে তোলে। এরপরের প্যারাটি দেখো, নীল বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্য ছিল সংবদ্ধ প্রতিরোধ, কৃষক শ্রমিকের ঐক্য, সংহতি প্রতিরোধ এবং সামাজিক প্রতিবাদ। এই বিদ্রোহের মুসলিম ও হিন্দু কৃষকরা একসঙ্গে অংশ নেয়, যা জাতিগত বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। বিদ্রোহীরা নীলকুঠি আক্রমণ করে নীলকরদের তাড়িয়ে দেয় এবং অনেক জায়গায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে। বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকার সেনাবাহিনী পাঠায় এবং কঠোর দমননীতি গ্রহণ করে। তো এই বিদ্রোহের ফলে 1861 সালে নীল কমিশন গঠিত হয়, যা কৃষকদের দুর্দশারও কথা সরকারকে জানায় এবং নীল চাষের অবসানও ঘটে। তো বিদ্রোহ পুরোপুরি সফল না হলেও এটি বাংলার কৃষকদের আত্মসচেতনতা বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতের কৃষক আন্দোলনের ভিত্তি স্থাপন করে। নীল বিদ্রোহ পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে। তো এইভাবে আমরা 8 নম্বর কোশ্চেনটি লিখতে পারি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।